দেখি কাউসার, প্রথমে অ্যানুয়াল টোটাল কস্ট 18 নম্বর অঙ্কের অ্যানুয়াল টোটাল কস্টটা কিভাবে বের করবো সেটা আগে একটু দেখি। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট। র মেটেরিয়াল কস্ট হচ্ছে 1,04,000 গুণ হচ্ছে 80 হবে 83,20,000। ডাইরেক্ট লেবার কস্টটা হচ্ছে 1,04,000 গুণ হচ্ছে 30 31,20,000। এই দুটো যোগ করলে প্রাইম কস্ট 1,14,40,000। আর ওভারহেড খরচটা বলে দিয়েছিল 60 টাকা, তাহলে 1,04,000 গুণ 60 দাঁড়াবে 62,40,000। তাহলে সব মিলে আমাদের টোটাল কস্ট দাঁড়াবে 1,76,80,000। তোমরা অন্যরা যারা করেছো তাদের টোটাল কস্টের সঙ্গে কি ওর টোটাল কস্ট মিলছে? তোমাদের মধ্যে অন্যরা যারা করেছো তাদের টোটাল কস্টের সঙ্গে কি ওর টোটাল কস্ট মিলছে? জি স্যার, মিলছে। আচ্ছা, তার মানে যখন আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলে সর্বপ্রথম এভাবে অ্যানুয়াল টোটাল কস্ট বের করে নিতে হয়। কাউসার বের করে নিয়েছে। এরপরে আসো, এই তৃপ্তি আসছে। তৃপ্তি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসছো? এখন আসছো? জি স্যার। দেখো, এবার আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, ওই যে 4,40,000 টাকা, ওইটা লিখতে ভুলে গেছিল, পরে ফাটাবাসের চিপার মধ্যে লিখে দিছে 4,40,000। স্টক অফ র মেটেরিয়ালটা 4 সপ্তাহ সময় দেওয়া ছিল। দেখি একটু কোশ্চেনে, র মেটেরিয়াল স্টক 4 উইকস, দেখছো? তাহলে আমাদের অ্যানুয়াল র মেটেরিয়াল কস্ট যেটা ছিল ওটাকে 52 দিয়ে ভাগ আর 4 দিয়ে গুণ, ওই দেখো 6,40,000 বের করেছে। ওয়ার্ক ইন প্রসেস ম্যাটেরিয়াল দেখো 52 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তার আবার 50%। লেবার ওই 52 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তার আবার 50%। ওভারহেড 52 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তার আবার 50%। সুন্দর হয়েছে, 3,40,000 ওয়ার্ক ইন প্রসেস হয়েছে। কস্ট অফ ফিনিশ গুডস টোটাল কস্টের ভিত্তিতে ধরতে হয়। 1,76,80,000 ভাগ 52 গুণ 4, তাহলে 13,60,000 হয়েছে। ডেটস টোটাল কস্টের ভিত্তিতে ধরতে হবে 8 সপ্তাহ ভাগ 52 গুণ 8, 27,20,000। ওর সবগুলো যদি যোগ করা হয় তাহলে ওর মোট কারেন্ট অ্যাসেটের পরিমাণ আসে 55 লক্ষ। এবার কারেন্ট লায়াবিলিটির মধ্যে ক্রেডিটরসটা ছিল 6 সপ্তাহ ভাগ 52 গুণ 6 ম্যাটেরিয়াল কস্টে 9,60,000। ওয়েজেস পেবল ভাগ 52 গুণ 2, তাতে আসে 1,20,000। আর ওভারহেড 62,40,000 ভাগ 52 গুণ 2, তাহলে আসে 2,40,000। মোট আসছে 13,20,000। তাহলে 55 লক্ষ থেকে 13,20,000 বাদ দিলে হবে 41,80,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ডটা চলে আসবে 41,80,000 টাকা। 41,80,000 টাকা হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, খুব সুন্দর। পারছো? স্যার ম্যাথ কি এই টাইপেরই আসবে? এই যে ধরেন আজকে 15 নাম্বার 18 নাম্বার এই ধরনের অঙ্ক সাধারণত আসে। 15 নম্বর 18 নম্বর অঙ্কের মতন অঙ্কই সাধারণত আসে। আচ্ছা, এবার আমরা যে অঙ্কগুলো কাউসার হয়েছে তোমারটা এই চ্যাপ্টারে, এবার আমরা যেহেতু একবারে 15 থেকে 18 পর্যন্ত চলে এসেছিলাম, মাঝখানে আমরা 2-3টা অঙ্ক বাদ দিয়ে দিয়েছি। সেই অঙ্কগুলো এখন একটু দেখবো, যে অঙ্কগুলো আমরা বাদ দিয়ে আসছি। আমি শুধু পড়বো, তোমরা দেখবা যে এরকম অঙ্ক তোমরা এর আগে করেছো কিনা। যদি করে থাকো তাহলে করে ফেলবা। আমি 16 নম্বর অঙ্কটা পড়ছি, তোমরা একটু দেখো, সবাই দেখায়। The following inventory data have been established for Smith Company. Annual sales হচ্ছে 3,80,000 ইউনিট। এখানে annual sales 3,80,000 ইউনিট বলে দিয়েছে। Order must be placed in multiples of 100 ইউনিট, তার মানে 100 গুণিতক মাল অর্ডার দিতে হবে সব সময়। আচ্ছা বলতো, তাহলে এই 3,38,000 কে আমরা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলতে পারি না? এই 3,38,000 কে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলতে পারি না? আমরা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কে এ দ্বারা প্রকাশ করি। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কে এ বলা হয়, দেখো ডান দিকে লেখা হয়েছে। এখানে অঙ্কটা যেহেতু করে দেওয়া আছে, আমি তাই এখান থেকে বুঝাই দিই। এটা অনেকটা আমাদের ক্যাশ ম্যানেজমেন্টের বায়োমেল মডেলের মতো। এটা অনেকটা ক্যাশ ম্যানেজমেন্টের বায়োমেল মডেলের মতো। তোমাকে খেয়াল করো, আমাদের প্রতি বছর কতগুলো মাল লাগে? 3,38,000 ইউনিট। এটাকে আমরা অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলি, যেটাকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। অর্ডার মাস্ট বি প্লেসড ইন মাল্টিপলস অফ 100 ইউনিট, অথবা আমাদেরকে 100 ইউনিট করে মাল, মানে প্রতি 100 গুণিতক মাল অর্ডার দিতে হবে। পারচেজ প্রাইস পার ইউনিট ইজ 6 টাকা। একটা মালের ক্রয় মূল্য 6 টাকা। ক্যারিং কস্ট 20%। তোমরা মনে রাখবা, ক্যারিং কস্টটা সবসময় পণ্যের ক্রয় মূল্যের উপর ধরতে হয়। তাহলে 6 টাকার উপর 20% ধরলে তোমাকে তো ক্যারিং কস্টটা পেয়ে যাবা। ওই দেখো ডান দিকে ক্যারিং কস্ট সি বের করা হয়েছে। পণ্যের ক্রয় মূল্যের উপর 6%, 20%।
তাহলে 6 টাকার উপর 20% হচ্ছে 1.2। এই দেখো আমাদের ক্যারিং কস্টটা বের করে ফেলছি। ক্যারিং কস্ট আমরা বের করে ফেলছি 1.2। ফিক্সড অর্ডারিং কস্ট হচ্ছে 48 টাকা। ফিক্সড অর্ডার কস্ট হচ্ছে 48 টাকা, তার মানে অর্ডারিং কস্ট পার অর্ডার হচ্ছে 48। অর্ডারিং কস্ট পার অর্ডারটা হচ্ছে 48। 3 days are required for delivery, আর ডেলিভারির জন্য সময় দেওয়া হচ্ছে আমাদেরকে 3 দিন। এটাকে আমরা লিড টাইম বলি। ডেলিভারির সময়কালটাকে লিড টাইম বলা হয়। ডেলিভারির সময়টাকে আমরা বলি লিড টাইম। আর হোয়াট ইজ দ্য ইউকিউ, ওনারা আমাদেরকে ইউকিউ বের করতে বলছে। তো এই সমস্ত টাইম গুলো আমাদের আর কোনো কাজে লাগবে না। দেখো আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এ দেওয়া আছে, অর্ডারিং কস্ট ও দেওয়া আছে, ক্যারিং কস্ট কে আমরা সি বলছি, দেওয়া আছে 1.2। আর ঠিক এই হলো আমাদের সূত্র, ইউকিউ সমান সমান √2as ডিভাইডেড বাই সি। এটা কিন্তু ডিভাইডেড বাই, এটাকে আমি ভাগ চিহ্ন দিয়ে দিই। স্যার এটা কি কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়ালের মতো? একদম ম্যাটেরিয়ালেরই অঙ্কটা, কস্ট অ্যাকাউন্টিং এর জি ম্যাটেরিয়ালের স্যার। অঙ্কটা এখানে বায়োমেল মডেলের মতো এখানে চলে আসছে। এখানে আমি ভাগ দিয়ে দিলাম, এটাকে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন গুলো দেখবা তোমাদের অ্যামাউন্টটা চলে আসবে ওই যে 5200 ইউনিট। এটাই আমাদের ইউকিউ। ওনারা ইউকিউ বের করতে বলছে, বের করে ফেলছি। আর একটা প্রশ্ন করেছিল ওনারা, হাউ মেনি অর্ডার শুড বি প্লেসড ইন ইচ ইয়ার। প্রত্যেক বছর তাকে কয়টা অর্ডার দিতে হবে। সেক্ষেত্রে অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে ইউকিউ দিয়ে ভাগ করলে এটা বের হয়ে আসবে। অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে ইউকিউ দিয়ে ভাগ করলে নাম্বার অফ অর্ডার বের হয়ে আসে। অ্যানুয়াল রিকোয়ারমেন্টটা ছিল 3,38,000, আর আমাদের ইউকিউটা ছিল 5,200। তোমরা 3,38,000কে 5,200 দিয়ে ভাগ করলে আমাদের বছরের মোট কয়টা অর্ডার দিতে হবে সেটা বের হয়ে আসবে। দেখো ওই যে 65 অর্ডার চলে আসছে, দেখছো? তো এই অঙ্ক কিন্তু আমরা আমাদের ক্যাশ ম্যানেজমেন্টের বায়োমেল মডেলের সূত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। আর তাই আমার মনে হয় যে অঙ্কটা তোমরা সবাই বুঝেছো। 16 পর যদি 17 নম্বর অঙ্কে আসে, দেখো তো সেম 17 নম্বর অঙ্কের মতন অঙ্ক আমরা এর আগেও করেছি। একটা আমি বাদও দিয়ে দিয়েছি, যেটা অঙ্কটা আমি পড়তেছি তোমার খালি দেখো। The ABC Limited required 30 লাখ টাকা in cash to meet its transactions needs। আচ্ছা দেখি তো, লাল রঙের যেটা বাদ দিয়ে দিয়েছি এটাই কিনা। ওই দেখো এই অঙ্কটাই, এই যে এই অঙ্কটাই 14 নম্বর, দেখছো? 14 নম্বর অঙ্কটা আমি লাল করে দিয়েছি, মানে এই অঙ্কটা এর আগেও একবার আসছে। অঙ্কটা আসলে অনেক ইম্পর্টেন্ট, যার জন্য বারবার আসতেছে খালি, বুঝছো? এই যে 14 নম্বর অঙ্কটা। বাদ করছেন কেন? এটা আর করবো না এটা? না না, মানে এটা করা হয়ে গেছে বলে আর এখন করা লাগবে না, এই জন্য আমি দিচ্ছি। এর আগে করেছি অঙ্কটা কয়েকবার। মানে এই ওয়ার্কিং ক্যাপিটালের 12 নাম্বার ছিল এটা? এই যে 8 নম্বর অঙ্কটা। এই 8 নম্বর অঙ্ক দেখো সেম অঙ্ক, অ্যাপেক্স লিমিটেড এস্টিমেট অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 30 লক্ষ টাকা, দেখছো? একদম এই 8 নম্বর অঙ্কটা যেমন, 12 নম্বর অঙ্কটাও তেমন, এই যে তোমার এই যে 14 নম্বর অঙ্কটাও তেমন। আর এখন আমি যেটা পড়ছি 17 নম্বর, সেটাও ঠিক সেম একই। ওই দেখো, এবিসি লিমিটেড রিকোয়ার্ড 30 লক্ষ টাকা, অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। আমি এটা আগে স্টার চিহ্ন কিন্তু দিয়ে দিছি, আমি কিন্তু এর উপর 3টা স্টার চিহ্ন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো এই যে। আচ্ছা এখানে দিয়ে দিই। এই অঙ্কটা কিন্তু 8 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আমরা আগে করেছি, পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। এটা তোমাদের খাতায় আছে, তার কাছে নাই সে নিয়ে নিও, অথবা এই অঙ্কটা করে দেওয়া আছে এখানে, এই যে আমাদের শীটের মধ্যে করে দেওয়া আছে, আমি এটা পিডিএফটা দিয়ে দিব। এই 8 নম্বর অঙ্কটা এটা দেখে দেখে কয়েকবার করবো বাসায়। এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক, এবং দেখো এটা কয়েকবার আসছে। এই আমাদের এই 14 নম্বর অঙ্কের মধ্যে এই অঙ্কটা একবার আসছে, এই যে 14 নম্বর অঙ্কে এই যে আসছে। এটা আমি লাল করে রাখছি, যেটা যেহেতু হুবহু অঙ্ক তাই এটা আর করা লাগবে না। আবার এখন আমরা 16 নম্বর অঙ্ক না 17 নম্বর অঙ্ক দেখলাম, সেটাও সেই একই রকম অঙ্ক, তাই এটা তোমাদেরকে করতে হবে না। 18 আমরা আগেই করে ফেলছি। এবার 19 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাও সবাই। আমি 19 নম্বর অঙ্কটা পড়বো এবং তোমরা আমার সাথে সাথে করবে, যারা এর আগে কখনো এর অঙ্কগুলো করোনি।
সবাই দেখো, Navana Limited sells its products on a gross profit of 20% on sales. Navana কোম্পানি তার পণ্যগুলো বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর 20% লাভ ধরে। The following information is extracted from its annual accounts. বার্ষিক হিসাব থেকে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করেছি। Sales at 3 months credit. 3 মাসে আমরা বাকিতে সেল করি 40 লক্ষ টাকা, এটা 3 মাসের সেলস। এখানে যে সেলসটা দেওয়া আছে 40 লক্ষ টাকা, এটা 3 মাসে। র ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 12 লাখ। ওয়েজেস পেইড করেছি আমরা 9,60,000 টাকা, বলেছে যে এভারেজ ল্যাগ ইন পেমেন্ট 15 দিন। তার মানে আমরা পাওনাদারের কাছ থেকে 15 দিনের বাকি সুবিধা পাই। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেইড 1 মান্থ ইন এরিয়া, এটা ফ্যাক্টরি ওভারহেড, যেটা 1 মাসের বাকি সুবিধা পাওয়া যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেইড 1 মান্থ ইন এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 4,80,000, এটাও 1 মাসের বাকি সুবিধা পাওয়া যায়। ওনারা কিন্তু কনভার্সন পিরিয়ড গুলো এখানে বলেই দিয়েছে আমাদেরকে। সেলস প্রমোশন এক্সপেন্স মানে সেলিং এক্সপেন্স পেয়েবল হাফ ইয়ারলি ইন অ্যাডভান্স, আমরা হাফ ইয়ারলি ইন অ্যাডভান্স মানে আমরা 6 মাসের অ্যাডভান্স প্রদান করি, এটাও কিন্তু আমাদের জন্য একটা কারেন্ট আছে। 6 মাসের অ্যাডভান্স যেটা পেমেন্ট করি, এটা আমাদের জন্য একটা কারেন্ট আছে। কারণ যে কোনো খরচ যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে সেটা কারেন্ট অ্যাসেট হয়ে যায়। এবার বলছে প্রিপেড এক্সপেন্সের মতো। হ্যাঁ, প্রিপেড এক্সপেন্সের মতো না, প্রিপেড এক্সপেন্স এটা। The company enjoys 1 month credit from the supplies of raw materials. দেখো পাওনাদারের কাছ থেকে আমরা 1 মাসের বাকি সুবিধা পাই। And যে materials is কোনো খরচ অগ্রিম প্রদান করলে সেটা কারেন্ট সম্ভব। লায়াবিলিটিস হয়ে যায়, কারেন্ট অ্যাসেট। অ্যাসেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 months stock of raw materials, এটা দেখো raw material স্টক হচ্ছে 2 মাস, and 1.5 month stock of finished goods, তারপরে 1.5 মাস হচ্ছে finished goods এর জন্য টাইম। ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স মেইনটেইন এর টাকা 1 লাখ, আমাদের নগদ হাতে রাখতে হবে 1 লক্ষ টাকা। Assuming the 10% margin, আমাদের প্রফিট হচ্ছে 10%। Find out the working capital. এই মার্জিনটা আমাদের কোনো কাজে লাগবে না, কারণ এটা প্রফিট বের করার সময় কাজে লাগে। মার্জিন মানে প্রফিটের হার। আমরা তো আর প্রফিট বের করে বিক্রয়ের ভিত্তিতে ডেটার্সটা ধরবো না, তাই আমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে না। Find out the working capital requirements of Navana Company Limited. খুব সুন্দর একটা অঙ্ক। তো আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি এই অঙ্কটা করতে যাই, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল করতে হলে সর্বপ্রথম অ্যানুয়াল টোটাল কস্ট রেডি করতে হয়। তাহলে আমরাও এখান থেকে সর্বপ্রথম অ্যানুয়াল টোটাল কস্ট রেডি করব। তোমরা কি সবাই অ্যানুয়াল টোটাল কস্ট রেডি করার জন্য রেডি? জি স্যার। তাহলে চলো আমরা রেডি হয়ে যাই, সবাই। আমরা প্রথমে লিখবো র ম্যাটেরিয়াল কস্ট। এই তোমরা বলো তো, আমাদের র ম্যাটেরিয়াল কস্ট যে 40 লক্ষ টাকা দেওয়া ছিল, এটা কি 3 মাসের জন্য ছিল না? দেখো তো 3 months ক্রেডিট বলছিল না এটা? জি স্যার। না, টোটাল র ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে তোমার, টোটাল না সেল করেছি যে আমরা 40 লাখ। 3। হ্যাঁ, তাহলে সেটা সেল। তাহলে বলতো দেনাদারের কাছ থেকে আমরা 3 মাসের বাকি সুবিধা পাই না? তাহলে দেনাদারের কনভার্সন পিরিয়ডটা এখানে দেওয়া আছে না বলো তো? কিন্তু আমাদের র ম্যাটেরিয়াল কস্ট তো 12 লাখ টাকা ছিল নাকি? তাহলে আমরা র ম্যাটেরিয়াল কস্টটা লিখে দিলাম 12 লাখ। আমরা অ্যানুয়াল টোটাল কস্টটা বের করতেছি এখন। দেখো তো ওয়েজেসটা আমাদের বলে দিয়েছে 9,60,000, লিখে দেই ওয়েজেস। $9,60,000। দেখো ওয়েজেসটা 9,60,000। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেইড 1 month in area, দেখো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স রয়েছে 12 লাখ, লিখে দেই ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স। দেখো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সটা আমাদেরকে বলেছে 12 লাখ। এবার এই তিনটা যোগ করলে কিন্তু আমরা পাবো ফ্যাক্টরি কস্ট। দেখো এই তিনটা যোগ করলে আমরা পাবো ফ্যাক্টরি কস্ট। এইটার ভিত্তিতে কিন্তু স্টক অফ ফিনিশ গুডসটা ধরা হয়, এটাই হলো ফ্যাক্টরি কস্ট। এটার ভিত্তিতে স্টক অফ ফিনিশ গুডসটা ক্যালকুলেশন করা হয়। তো দেখো তো কত টাকা হয়? 33,60,000। 60,000। হ্যাঁ,
তাহলে এটার পরিমাণটা চলে আসে 33,60,000। এটার নাম হলো ফ্যাক্টরি কস্ট। আমরা অ্যানুয়াল টোটাল কস্ট না বের করে নিলে কখনো ওয়ার্কিং ক্যাপিটাল ক্যালকুলেশন করা যায় না। আমরা ফ্যাক্টরি কস্ট বের করলাম, এবার অন্যান্য কোনো খরচ যদি থাকে তো সেটা এখন আমরা লিখবো। তোমরা দেখো আমাদের অন্যান্য খরচের মধ্যে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে 4,80,000, লিখে দাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হলো 4,80,000, লিখে দাও। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার বলছে সেলস প্রমোশন এক্সপেন্স 2 লাখ টাকা, লিখে দাও। দেখো সেলস প্রমোশন এক্সপেন্সটা কত ছিল আমাদের? সেলস প্রমোশন এক্সপেন্স 2 লাখ টাকা। 2 লাখ টাকা। সেলস প্রমোশন এক্সপেন্স লিখে দিলাম। এবার এগুলো সবগুলা যোগ করলে টোটাল কস্ট পেয়ে যাবো। যে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল, যে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল করতে গেলে সবার আগে অ্যানুয়াল টোটাল কস্টটা বের করে নিতে হয়। তাহলে দেখো তো আমাদের কত টাকা হয় এবার? 40,40,000। 40,40,000 টাকা, এটা অ্যানুয়াল টোটাল কস্ট। তাহলে অ্যানুয়াল টোটাল কস্ট 40,40,000। তাহলে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল টোটাল কস্ট আমরা বের করে ফেলছি। এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা বের করব। আমাদের আর কোনো ওয়ার্কিং এর প্রয়োজন নেই। এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বের করতে পারি। চলো সবাই আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা বের করার জন্য রেডি হয়ে যাই। স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। সবাই ঘটে ফেলে স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। আমরা এর আগে একদিন করছি, আজকে আরেকটা অঙ্ক করছি। স্যার হ্যাঁ স্যার এই যে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এখানে যে 1 মান্থ কি লেখা আছে স্যার? এটা ক্রেডিট অ্যাক্রুড। অ্যাক্রুড। তাহলে স্যার এটা কি কোনো কিছু? হ্যাঁ, এটা এই 1 মান্থ অ্যাক্রুড যেটা বলছে এগুলো সবই কনভার্সন পিরিয়ড, বুঝছো? জি জি। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি বের করতে গিয়ে এই প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগবে। তো আমরা কিভাবে কাজে লাগাবো আমি তোমাকে দেখাচ্ছি। অ্যানুয়াল কস্টে লাগে। দেখো আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো এটা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি এটা দেখতে পাবে। স্যার ওয়ার্কিং এ লাগবে না তাই তো? না, ওয়ার্কিং এ লাগবে না। এটা আমাদের এখানে লাগবে। আচ্ছা, সবার যদি ঘর টানা হয়ে যায় তাহলে চলো আমরা প্রথমে লিখে ফেলি কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা ক্যাশ ইন হ্যান্ডটা সবার আগে লিখি। তোমরা দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে ক্যাশ ইন হ্যান্ডটা কোথায় আছে একটু দেখে নাও। ও যে the cash balance is maintained at টাকা 1 লাখ as a precautionary measures, মানে এটা ওদের পূর্ব থেকে নির্দিষ্ট করা যে 1 লাখ টাকা হাতে নগদ রাখতে হবে। তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড 1 লাখ টাকা লিখে দিই কারেন্ট অ্যাসেটের মধ্যে সর্বপ্রথম।
ক্যাশ ইন হ্যান্ড 1 লক্ষ টাকা। এরপর তোমরা দেখো কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদেরকে স্টক অফ র ম্যাটেরিয়ালটা লিখতে চাই আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে সবসময় সবার আগে। ওনারা কি বলছে একটু দেখি। এই যে মেইনটেইন এ 2 months স্টক অফ র ম্যাটেরিয়াল, এই যে 2 month স্টক অফ র ম্যাটেরিয়াল এই যে বলে দিয়েছে মেইনটেইন এ 2 months স্টক অফ র ম্যাটেরিয়াল। এই স্টক অফ র ম্যাটেরিয়ালটা কয় মাসে ধরতে বলছে? 2 মাসের, তাই না? 2 মাসের। তাহলে আমরা ধরে আচ্ছা। ফেলবো স্টক অফ র ম্যাটেরিয়াল 2 মাসের কথা বলছে, কিন্তু আমরা এবার লিখবো স্টক অফ র ম্যাটেরিয়াল এখন আমরা স্টক অফ র ম্যাটেরিয়ালটা ক্যালকুলেশনটা কিভাবে করবো চলো দেখি। র মেটেরিয়াল 12 লক্ষ টাকা ছিল। আমাদের র ম্যাটেরিয়াল স্টক অফ র ম্যাটেরিয়াল সবসময় র ম্যাটেরিয়াল কস্টের ভিত্তিতে ধরি। তোমরা দেখো আমাদের অ্যানুয়াল র ম্যাটেরিয়াল কস্ট কত টাকা ছিল একটু দেখে নিই। এই যে আমাদের র ম্যাটেরিয়াল কস্টটা ছিল অ্যানুয়াল, এই যে র ম্যাটেরিয়াল কস্ট ছিল 12 লাখ, দেখছো? তাহলে আমরা র ম্যাটেরিয়াল কস্টটা লিখে দিলাম 12 লাখ। আর এটার জন্য ওনারা আমাদেরকে টাইম বলেছিল কতদিন? 2 2 মাস। মাস। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, হুম, এটাকে 12 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ। 2 লাখ। তাহলে দেখো তো আমাদের কত টাকা হয়? 2 লক্ষ টাকা। তাহলে স্টক অফ র ম্যাটেরিয়ালটা লিখে দিলাম। এবার দেখো প্রশ্নের মধ্যে স্টক অফ ফিনিশ গুডস আছে, ওয়ার্ক ইন প্রসেস আছে, একটু দেখে দিই। The company enjoys 1 month's credit from the supplier, এটা হচ্ছে তেরম পাওনাদার। Maintain 2 months stock of raw material, stock of raw material লিখে ফেলছি, and 1.5 month stock of finished goods। এই যে stock of finished goods এর জন্য বলছে 1.5 মাস, 1.5 মানে 1.5 মাস। তাহলে চলো stock of finished goods লিখে দেই। Stock of finished goods, দেখো আমাদের স্টক অফ ফিনিশ গুডস ধরতে গিয়ে কিন্তু ফিনিশ গুডস আমরা সবসময় ফ্যাক্টরি কস্টের ভিত্তিতে ধরি। আমাদের ফ্যাক্টরি কস্টটা কিন্তু 33,60,000 টাকা ছিল, দেখছো? স্টক অফ ফিনিশ গুডসটা সবসময় ফ্যাক্টরি কস্টের ভিত্তিতে ধরতে হয়। আমাদের ফ্যাক্টরি কস্টটা কিন্তু 33,60,000 টাকা ছিল। তাহলে আমরা লিখে দিব 33,60,000 ভাগ 12 গুণ 1.5, 1.5 মান্থ বলছিল ওনারা, তাহলে 1.50। তাহলে দেখো তো 33,60,000 ভাগ 12 গুণ 1.5 কত হয়? কত হয়? 4,20,000 আসছে। লিখে দিলাম 4,20,000, লিখে দিলাম 4,20,000। আচ্ছা এবার দেখো আর কি আছে স্টক অফ ফিনিশ গুডস এর পর? assume a 10% margin and find out working capital requirement। যাই হোক ওয়ার্কিং প্রসেসের কথা আমাদের কিন্তু কিচ্ছু বলেনি, দেখছো? এই অঙ্কে কোনো ওয়ার্কিং প্রসেসের কথা কিন্তু কিচ্ছু বলেনি। আচ্ছা এবার বলছে দেনাদার বলছে 3 মাস ক্রেডিট, ওই যে, আর দেনাদারটা আমরা সবসময় টোটাল কস্টের ভিত্তিতে ধরি। তাহলে চলো আমরা ডেটর্স লিখে দিই, 3 মাসের ডেটর্স। দেখো ডেটর্স কিন্তু আমাদের টোটাল কস্টের ভিত্তিতে ধরতে হয়। 3 মাসের জন্য ধরবো। আমাদের টোটাল কস্টটা ছিল কত? 40,40,000। এটা লিখবো 40,40,000 ভাগ 12 গুণ 3। 10,10,000। 3 মাসের জন্য বলছিল না? জি স্যার। তাহলে হবে 10,10,000। এই যে আমরা লিখে দিলাম ডেটর্স।
10,10,000 হয়ে গেল। আচ্ছা এবার ডেটর্স এর পর আমাদের একটা প্রিপেইড ছিল না, দেখো তো অবশ্যই মধ্যে ওই দেখো সেলস প্রমোশন এক্সপেন্স বলছিল পেয়েবল হাফ ইয়ারলি ইন অ্যাডভান্স, দেখছো হাফ ইয়ারলি ইন অ্যাডভান্স বলছিল এটা। তাহলে 2 হ্যাঁ। লাখের হাফ ইয়ারলি ইন অ্যাডভান্সটা আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে লিখতে পারি। তাহলে চলো লিখে ফেলি প্রিপেইড সেলস প্রমোশন এক্সপেন্স, প্রিপেইড সেলস প্রমোশন এক্সপেন্স প্রিপেইড সেলস প্রমোশন এক্সপেন্স, প্রিপেইড সেলস প্রমোশন এক্সপেন্স। দেখো আমাদের 2 সেলস লাখ। প্রমোশন এক্সপেন্সটা কত ছিল? 2 লাখ ছিল। তাহলে হাফ ইয়ারলিটা ধরো, সরি হাফ ইয়ারলি, তার 1 লাখ হবে না? 1 লাখ হবে না? 1 লাখ, হ্যাঁ। হাফ ইয়ারলি বলেছে বলে আমরা এটাকে ভাগ করব 2 দিয়ে। হুম। হাফ ইয়ারলি বলছে তাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটটা হয়ে গেল 1 লাখ। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটটা সব লেখা হয়ে গেল। চলো তো সবগুলা যোগ দিয়ে দেই। 18,30,000। কারেন্ট অ্যাসেট সবগুলো যোগ করে দেই। 18 লক্ষ কত বললা? 18 লক্ষ 30। আমাদের মোট কারেন্ট অ্যাসেটের পরিমাণটা 18,30,000 পেয়ে গেলাম। হুম। আমরা আমাদের কারেন্ট অ্যাসেটের পরিমাণটা পেয়ে গেলাম 18,30,000। এবার আমরা কারেন্ট লায়াবিলিটি গুলো লিখবো একটা একটা করে। দেখো কোথায় কোথায় কারেন্ট লায়াবিলিটি আছে আমরা একটু খুঁজে দেখি। আচ্ছা দেনাদারি ল্যাগিং পেমেন্ট আমরা করে ফেলছি। র মেটেরিয়াল আছে থাক, ওয়েজেস পেবল ইন অ্যাডভান্স, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেইড 1 মান্থ ইন এরিয়ার, এই যে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স নাকি 1 মাসের বকেয়া রয়েছে। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 1 মাসের বকেয়া রয়েছে। যে কোনো খরচ বকেয়া থাকলে কারেন্ট লায়াবিলিটি হয়। তাহলে এটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি বলতে লিখবো 12 লাখের 1 মাস। তাহলে চলো লিখে ফেলি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেয়েবল, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেয়েবল নামে লিখি। তাহলে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স পেয়েবলটা ওনারা বলছে 1 মান্থ ইন এরিয়ার, এটা ছিল মোট 12 লক্ষ টাকা। তার 12 লক্ষ টাকাকে 12 দিয়ে ভাগ করবা না? 12 লক্ষ টাকাকে খালি 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এক লাখ টাকা। 12 দিয়ে ভাগ আর 1 দিয়ে গুণ। এক লক্ষ টাকা ম্যানুফ্যাকচার এক্সপেন্স পেয়েবল। আর কি কি আছে একটু দেখি কারেন্ট লায়াবিলিটির মধ্যে। খরচ বকে থাকলে সেটা কারেন্ট লায়াবিলিটি। ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেইড বলছে 1 মান্থ ইন এরিয়া 4,80,000। তাহলে এটা আমাদের 1 মাসের বাকি সুবিধা দিতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল। লিখে দাও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবলের জন্য কত টাকা দিয়েছে? 4,80,000। 4,80,000।
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে 4,80,000। এটার জন্য টাইম দিয়েছে কতদিন? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাইম দিয়েছে 1 মাস। তাহলে ভাগ 12 গুণ 1, ভাগ 12 গুণ 1 কত টাকা হয় দেখো? 40,000। লিখে দিলাম 40,000 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পর সেলস প্রমোশন এক্সপেন্স পেবল বলছে হাফ ইয়ারলি অ্যাডভান্স, এটা তো লিখে ফেলছি আমরা। দ্য কোম্পানি এনজয়স 1 মান্থ ক্রেডিট ফ্রম সাপ্লায়ার, যে পাওনাদার আমাদেরকে 1 মাস বাকি সুবিধা দেয়। ক্রেডিটর্স। তাহলে ক্রেডিটর্স 1 মাসের আমরা পারচেজ ভিজিটে ধরবো, চলো লিখে ফেলি ক্রেডিটর্স। এই ক্রেডিটর্স র মেটেরিয়াল কস্টের ভিত্তিতে ধরতে হবে। আমাদের র মেটেরিয়াল কস্ট ছিল 12 লাখ। 12 লাখ। 12 লাখ। আর ক্রেডিটর্স এর জন্য আমাদের টাইম ছিল কতদিন দেখো? 1 মান্থ। 1 মান্থ ক্রেডিট। এটাকে 12 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ, 1 লাখ। দেখো কত হয়? 1 লাখ। জি স্যার। আচ্ছা, ক্রেডিটর্স এর পরে আর কি কি আছে কারেন্ট লায়াবিলিটি দেখি। আর কিছু আর নাই। হুম, তাহলে চলো আমরা সবগুলো কারেন্ট লায়াবিলিটি যোগ করে দেই। খালি একটু ফরম্যাটটা খেয়াল করো, একদমই কঠিন না, এই ধরনের অঙ্কই পরীক্ষাতে থাকে পার্ট সিতে। দেখো আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটির পরিমাণ কত হয়? 2,40,000। 2,40,000। হুম, যদি 2,40,000 এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে কত টাকা হয়?